দেখ, পেশি টিস্যু শুরু করলেই শুরুতেই একটা শব্দ আসে। এখানে একটা শব্দ লিখছে, বইটা খুল, তোরা বইটা খুলে সামনে রাখ, পেশি টিস্যুতে যা, কারণ আমার এখানে স্পষ্ট ক্লিয়ার দেখা যাবে না। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু, এটাতে ভ্রূণের মেসোডার্ম, ভ্রূণের শব্দটা লিখছে। এখন ভ্রূণ শব্দটা কি, আমি এখানে প্রশ্ন করছি ভ্রূণ শব্দটা কি, কারণ আমরা তো সবাই পড়ালেখা করে গেছি চ্যাপ্টারটা, ভ্রূণ জিনিসটা চিনি বা চিনি না। ভ্রূণ হচ্ছে কি, আমরা জাইগোট পড়ছি না, আমরা জাইগোট পড়ছি, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোটটা পড়ছি ওইটা। ওয়ালাইকুম আসসালাম, এখন ক্লাসে মনোযোগ দাও। ভ্রূণ বলতে বোঝায় আমরা যখন ছোট অবস্থায় মায়ের পেটে থাকি ওইটাকে আসলে ভ্রূণ বলে। ঠিক আছে, ক্লিয়ার? আমরা যখন মায়ের পেটে থাকি তখন আমাদেরকে আসলে ভ্রূণ বলা হয়, তাহলে ভ্রূণ বললাম। আবার লিখছে মেসোডার্ম। দেখ, ডার্ম শব্দের অর্থ হচ্ছে ত্বক, এখানে লেখা আছে মেসোডার্ম, অ্যান্ডোডার্ম, অ্যাক্টোডার্ম। যখন আমরা একদম ছোট অবস্থায় থাকি, মানে একদম একদম ছোট অবস্থা, এটা তো একটা পরিপূর্ণ বাচ্চা হয়ে গেছে, এটা যখন একদম ছোট অবস্থায় থাকে তখন এটা একটা বলের মতো থাকে, এরকম একটা বলের মতো থাকে। তো বলটাকে যদি আমি এভাবে কাটি, কাটার ফলে আমি যদি দেখি, আমি বলকে কাটি যদি বাইরে থেকে দেখি, তখন আমি দেখতে পাবো ঠিক এইরকম একটা স্ট্রাকচার। এখানে কি কি থাকবে, এখানে 3টা লেয়ার থাকে। কয়টা লেয়ার? 3টা লেয়ার থাকবে, বাইরের একটা, মাঝখানের একটা, ভেতরের একটা। এই যে বাইরের লেয়ারটা দেখতেছস, এটা আমাদের বাইরের জিনিসপত্র তৈরি করে, যেমন আমাদের চুল, আমাদের হাতের ত্বক, আমাদের চোখের ত্বক, আমাদের নখ, এগুলো। মাঝখানে একটা লেয়ার, ভেতরে একটা লেয়ার। ভেতরেরটা আমাদের ভেতরের জিনিস তৈরি করে। কি জিনিস ভেতরে? আমাদের যে পাকস্থলী, পুষ্টিক নালী, এগুলো তৈরি করে। তাহলে ভাই মাঝখানেরটা কি তৈরি করে? মাঝখানেরটা তৈরি হচ্ছে পেশি। এখন প্রশ্ন, পেশি কি? আমরা যদি সহজ ভাষায় বলি, পেশি বলতে আসলে কাকে বোঝায়? মাংসকে পেশি বলে। আমি কিন্তু অনেক কথা বলে ফেললাম, এখান থেকে আমি একটু রিপিট করি। ভ্রূণ জিনিসটা কি? ভ্রূণ জিনিস হচ্ছে তোদের লেভেলে বোঝার জন্য একটাই অ্যান্সার, মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাটাকেই ভ্রূণ বলে। এখন বাচ্চাটা ভ্রূণ হওয়ার আগে অনেক একদম ধর 5-6 দিন শুক্রাণু ডিম্বাণুর ফলে একটা জাইগোট হয়েছে, এর ফলে এরকম একটা বলের মতো সৃষ্টি হয়। এটাকে আমরা অন্য একটা নাম দিই, এটা মরুলা, গ্রেসুলার নাম দিগুলো তোদের জানার দরকার নেই। একটা বল, এটাকে কাটলে আমি যখন কেটে দেখবো তখন হচ্ছে যে 3টা লেয়ার দেখতে পাবো, বাইরে একটা, মাঝখানে একটা, ভেতরে একটা। বাইরে যেটা সেটা বাইরে, সেজন্য বলা হয়, আর এটা ত্বক সৃষ্টি করে, এজন্য বলা হয় অ্যাক্টোডার্ম। মানে অ্যাক্টো শব্দের অর্থ বাইরে, ডার্ম শব্দের অর্থ ত্বক, মেসো শব্দের অর্থ মাঝখানে, ডার্ম শব্দের অর্থ ত্বক, অ্যান্ডো শব্দের অর্থ ভেতরে, ডার্ম শব্দের অর্থ ত্বক। তাহলে অ্যাক্টো, অ্যান্ডো, মেসো, 3টা ক্লিয়ার। অ্যাক্টো থেকে কি কি আসবে? অ্যাক্টো থেকে সহজ হিসাব, অ্যাক্টো থেকে আমাদের ত্বক আসবে। মাঝখান থেকে কি আসবে? মাঝখান থেকে আমাদের মাংস আসবে। ভেতর থেকে কি আসবে? ভেতর থেকে আমাদের পুষ্টিক নালীগুলো আসবে। তোদের লেভেলে এতটুকু ক্লিয়ার। আমার এই লাইনটা ক্লিয়ার। তোরা অনেকেই এই লাইনটা হয়তো মুখস্থ করে গেছিস, ভ্রূণের মেসোডার্ম, ভ্রূণ শব্দটাই চিনস না, মেসোডার্মও চিনস না। এখন জিজ্ঞেস করলাম আসলে পেশি কি? সহজ ভাষায় বললাম পেশি হচ্ছে এটা মাংস। আর আমি আরেকটা লেয়ার এখানে সুন্দর করে দিছি, যেখানে অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্মকে বুঝাই দিছি। এটা দেখতে গেলে তো নোট দিয়ে দিব। আর বইয়ের ভাষায় পেশি বলতে বুঝাইছে এমন কিছু টিস্যু। আর টিস্যু মানে কি? টিস্যু শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো কোষের গুচ্ছ। তাহলে অনেকগুলো কোষের গুচ্ছ যখন সংকোচন প্রসারণ করবে, সংকোচন প্রসারণ কেমন? যেমন আমরা খাওয়ার পরে, এই যে আমরা যখন খাবারগুলো খেলাম, খাওয়ার পর খাবারটা হচ্ছে কি আমাদের খাদ্যনালী দিয়ে ভেতরের দিকে যায়। তো কীভাবে যায়? এটাকে আমরা হাত দিয়ে পাঠাই দিই? আমরা কিন্তু হাত দিয়ে পাঠাই না। এই পেশিগুলো সংকোচন, এই যে সংকোচন হইলো, এদিকেরগুলো প্রসারণ হইলো, এটা আবার এদিকে গেল, এগুলো সংকোচন, আবার দেখো এগুলো সংকোচন হইলো, এদিকেরগুলো প্রসারণ হলো, আবার এটা হচ্ছে এখানে গেল, এদিকেরগুলো সংকোচন হলো, এদিকেগুলো প্রসারণ হলো। এই যে সংকোচন প্রসারণের কারণে খাদ্যটা আমাদের অন্ননালীর মাধ্যমে, অর্থাৎ যে খাদ্যনালী আছে ওইটার মাধ্যমে আমাদের পাকস্থলীতে পৌঁছাই গেল। তো এই জন্য বলা হয় পেশি যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ পেশি, পেশি টিস্যু কোত্থেকে আসছে? আনসার হচ্ছে যে মেসোডার্ম থেকে। তাহলে পেশি টিস্যু আমরা নোট দিয়ে দিব, জাস্ট ক্লাস খেয়াল কর। আর কোনো কিছু না বললে আপাতত মেসেজে লিখতে পারোস, আমি মেসেজ দেখতেছি। আর কথা যদি বেশি স্পিডেও বলি তাও বলিস। তাহলে পেশি টিস্যু কোত্থেকে উৎপত্তি হয়? আনসার হচ্ছে মেসোডার্ম থেকে। মেসোডার্ম জিনিসটা কি? মেসোডার্ম হচ্ছে এই ভ্রূণের একটা স্তর। আর পেশি টিস্যু কি? পেশি টিস্যু হচ্ছে যে সংকোচন প্রসারণকারী বিশেষ ধরনের একটা টিস্যু। এনাফ, এতটুকু পর্যন্ত আমাদের শেষ।
এখন আমরা যদি পেশিগুলোকে দেখি, এই যে আমাদের তো হাতের পেশি আছে, হাতের আমরা মাংস বলি, কেমন তাহলে ভালো বুঝবা। আমাদের অন্ননালী, অর্থাৎ আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াগুলোর সাথে যেই জিনিসটা জড়িত, এগুলো হচ্ছে কোনগুলো, এই যে পাকস্থলী, আমরা যে নাড়িভুঁড়ি বলি না আমরা, এই নাড়িভুঁড়িগুলো, এদেরও পেশি আছে। আমাদের যে হাত আছে, হাতেরও পেশি আছে। আমাদের যে হৃৎপিণ্ড আছে, পিণ্ড শব্দের অর্থ কি, কোন একটা জিনিসের একটা পিণ্ড, আর হৃৎ মানে হচ্ছে পেশি, হৃৎপেশি, এদেরও পেশি আছে। এখন আমরা যদি এই পেশিগুলোকে একটু দেখি, তাহলে দেখবো হচ্ছে একটা জিনিস লক্ষ্য করব, এখানে কিছু দাগ আছে, দেখ, এই যে কিছু দাগ দেখা যাচ্ছে, এগুলো কিসের মতো? এগুলো হচ্ছে আমাদের বাঘের, আমাদের জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার বলি, তার যেমন সাদা কালো দাগ থাকে, ঠিক তেমনি এদেরও দাগ আছে। তো আমরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারকে বলি ডেরাকোটা বাঘ। তো ঠিক একইভাবে এদেরকে বলা হয় ডেরাকোটা পেশি। তো যাদের গায়ে এরকম আড়াআড়িভাবে কিছু দাগ থাকবে, তাদের আমরা বলি ডেরাকোটা পেশি। তো বইয়ে কি লিখছে আমরা যাই, যে যেসব তন্তুতে আড়াআড়ি ডেরাকোটা থাকে তাদের বলা হয় ডেরাকোটা পেশি বা স্ট্রাইটেড। আর ডোরাবিহীন বলতে বোঝায় মিশ্রণ বা স্মুথ, অর্থাৎ যাদের কোনো দাগ নাই। যেমন এটার কোনো দাগ নাই, দেখ এটাতে কোনো দাগ দেখতেছস, এটাতে কোনো দাগ নাই, কিন্তু এখানে কিছু দাগ আছে। যাদের কোনো দাগ নাই তাদের আমরা বলবো স্মুথ, মিশ্রণ। আর যাদের দাগ আছে তাদেরকে বলবো আমরা স্ট্রাইটেড। আচ্ছা, কেউ এখানে দেখছো জীবনে কখনো না, আমরা হচ্ছে মোটা মানুষ। তো মোটা মানুষ মানে হঠাৎ করে যখন কেউ মোটা হয়ে যায়, তার শরীরে হচ্ছে কিছু সাদা সাদা দাগ পড়ে। এটা আমাদের মায়েদের ক্ষেত্রে বেশি থাকে, আমার শরীরও আছে হঠাৎ করে মোটা হয়ে যাওয়ার কারণে। তো ওইটা দেখবি সাথে সাথে কিছু দাগ পড়ে, এই দাগের মতো ঠিক আড়াআড়ি কিছু দাগ পড়ে, এদেরকে বলা হয় ডেরাকোটা। ক্লিয়ার? তাহলে আমি যদি তোদেরকে জিজ্ঞেস করি মিশ্রণ পেশি কাকে বলে, আনসার দিবি যে পেশিতে কোনো আড়াআড়ি দাগ থাকে না। তাহলে আমি লিখি এখানে মিশ্রণ পেশি। বিশেষ জনের টিস্যুই পেশি, টিস্যু, ইয়েস। যে মিশ্রণ পেশি কি, যে টিস্যুর কোনো আড়াআড়ি দাগ নেই। আর অমিশ্রণ, মসৃণ বা অমসৃণ বা মিশ্রণ, যে কোনো একটা বলা যায়। অমসৃণ পেশি হচ্ছে কি, যে টিস্যুর আড়াআড়ি দাগ থাকে। এটার ইংলিশ নামটা কিন্তু পড়তে হবে, এটাকে ইংলিশে বলা হয় স্ট্রাইটেড, আর বাংলা বলা হয় ডেরাকোটা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত শেষ, আমাদের পেশি পড়া শেষ। আর যে এই পেশির 3টা ছবি আঁকবে, আমি বলতেছি বারবার, ছবির প্রতি আমি গুরুত্ব দিচ্ছি। যারা আমার কথা শুনবি না তারা পরীক্ষায় গিয়ে পারবি না। এই 3টা টিস্যু, এই 3টা পেশির ছবি যে আঁকতে পারবে সুন্দর করে, তার পেশি পড়া শেষ। এ স্নায়ুর ছবি যে সুন্দর করে আঁকতে পারবে, তার স্নায়ু টিস্যু পড়া শেষ। তাহলে আমরা এখন যাব হচ্ছে কোথায়, এই 3টা পেশির মধ্যে আমরা বৈশিষ্ট্য দেখব। বইয়ে বৈশিষ্ট্যগুলো লিখতে হচ্ছে কি প্যারাগ্রাফ আকারে, আমরা প্যারাগ্রাফ আকারে পড়বো না। আমরা পড়বো প্রথমত এদেরকে আমি 3 ভাগে ভাগ করতে পারি। এখন আমি গত ক্লাস বা আগের ক্লাসগুলোতে আসলে পড়াইছিলাম যে 3 ভাগে ভাগ কর বা 4 ভাগে ভাগ কর। তোকে অবশ্যই বলে দিতে হবে কিসের ভিত্তিতে তুই ভাগগুলো করতেছস। তাহলে আমাদের পেশির ভাগগুলো করব অবস্থান, গঠন এবং কাজের উপরে। তাহলে লিখে এখানে প্রকারভেদ। কিসের উপর প্রকারভেদ করব? অবস্থান, গঠন, কাজের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। কাজের উপর ভিত্তি করে কয় প্রকার? 3 প্রকার। এরপর আমরা একটা বাক্স বানাবো। কি বানাবো? একটা বাক্স বানাবো সুন্দর করে। এটা ওই সেম যারা জাইলেম ফ্লেমের বাক্সগুলো করে বানায় আটকায় রাখছস, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং তাদের বলবো এটাও বানায় আটকায় রাখতে। আর যারা কথা শুনবি না তারা আসলে কি করবি?
আমি আর কি করতে পারবো, মক্ত দিলে তো কি বলে ফ্রিতে দিলে মানুষের দাম নেই, তাই আর কি। যারা কাজে লাগাইতে পারতেছ কাজে লাগাচ্ছ আমার কথাগুলো। আমরা এখানে লিখবো হচ্ছে যে বিষয়। আচ্ছা আঁকলে তো অনেক ভালো, বিষয় লিখবো। বিষয় লিখার পরে আমরা 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করছি কিসের উপর ডিপেন্ড করে? কাজ, অবস্থান, গঠন। 1 নাম্বার, এটা দ্বিতীয় অধ্যায়, এটা দ্বিতীয় অধ্যায়ের পেশি টিস্যুর পড়াচ্ছি। 38 পৃষ্ঠার দিকে করে গিয়ে দেখো, এই ছবিটা দেখলে খুঁজে পাবা। ঐচ্ছিক পেশি, তুমি যদি আগে কোনোদিন ক্লাসও না করো না তোমার সমস্যা নেই, তুমি জাস্ট আমার কথাটা শুনবা। ঐচ্ছিক, দেন হচ্ছে অনৈচ্ছিক, দেন হচ্ছে হৃদপেশি। ঠিক আছে, আমরা পার্থক্যটা বানাবো এখন, ছকটা বানাবো। এটা পরীক্ষা লিখে দিয়ে আসলে স্যারে 4-এ 4 দিতে বাধ্য। প্রথমত বিষয় বলতে কি আমি আসলে কি বুঝাবো? প্রথমত ঐচ্ছিক শব্দের অর্থ কি, এখানে দেখি আনসার দেয়। ঐচ্ছিক শব্দের অর্থ কি? যে নিজে কাজ নিজে করতে পারে। অনৈচ্ছিক মানে কি? যে নিজে নিজে কাজ করতে পারে না, মানে যার ইচ্ছা আছে, তাকে আমরা বলবো ঐচ্ছিক। ঐচ্ছিক। আর অনিচ্ছিক বলতে কি? এটা আমাদের ইচ্ছা অধীন না। ঐচ্ছিক বলতে বোঝায় আমি ইচ্ছা করলে কাজটা করতে পারবো, এই পেশিটাকে সংকোচন প্রসারণ করাইতে পারবো। বাট যদি অনৈচ্ছিক বলি, তার সংকোচন প্রসারণ আমার হাতে ডিপেন্ড না। এটা আমি চাইলে কি পাকস্থলীকে মোচড় দিতে পারবো? আমি চাইলে কি নারী বুড়িগুলোকে মুচড়াইতে পারবো? আমি চাইলে পারবো না। ওরা নিজে নিজেই কি করে? মুচড়ি করে। আমরা দেখি না যখন খিদা লাগে, মানে হঠাৎ করে পেটের মধ্যে আওয়াজ হয়, এগুলো কেন হয়? এগুলো হচ্ছে ওই নারী বুড়িগুলোর সংকোচন প্রসারণ হচ্ছে। তো এটা কি চাইলে আমি অফ করতে পারবো না। এরা আমাদের কন্ট্রোলের মধ্যে না। কিন্তু আমি চাইলে আমার হাতের বেশিটা সংকোচন করতে পারি, আমি হাত লম্বা করতে পারি, আমি হাত বাড়াইতে পারি। এই কথাটা বলার কারণ, তাহলে বলবো কি সংকোচন প্রসারণ এটা কি আমার ইচ্ছাধীন নাকি অনিচ্ছাধীন? আনসার হবে এটা ইচ্ছাধীন। আর অনিচ্ছিক পেশি ইচ্ছাধীন নয়। এখন সবার কাছে প্রশ্ন, হৃদপেশি বা হৃদপেশিকে ভিন্ন নামগুলো পরে পড়াবো, আপাতত আমরা লিখি। আমরা কি হৃদপিণ্ড চাইলেই হার্টবিট করাইতে পারি? না, হৃদপিণ্ড নিজে নিজেই হার্টবিট হয়। আনসার দে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আনসার দিতে হবে। হৃদপিণ্ড কি আমি চাইলে ইচ্ছা করে অফ করতে পারবো? না। তাহলে এটা কি ইচ্ছাধীন নাকি অনিচ্ছাধীন? বা নিজে নিজে তো হয়, এটা আমার ইচ্ছাধীন না। তাহলে ইচ্ছাধীন না হলে আমি লিখে ফেলি ইচ্ছাধীন নয়। একটা পার্থক্য শেষ আমার, 1 পার্থক্য ডান। এখন আর বাকিগুলো তো আস্তে আস্তে আসতেছি আমরা। প্রথমত এখন কোষগুলো দেখতে কেমন, লাল কালি দিয়ে দেখি। এটা কোষগুলো এখন এখান থেকে আমাকে আনসার দে। এটা দেখতে কিসের মতো? এটা এই আকৃতির নাম কি কেউ বলতে পারবি? যে বলতে পারবি, বিশেষ করে যারা গ্রামে আসিস তারা বলতে পারার কথা। আচ্ছা, এটাকে বলা হয় কিসের মতো? প্রশ্নটা হচ্ছে এই যে একটা আকৃতি, এই যে আকৃতিটার নাম কি? আমরা বলি কি এটা একটা চতুর্ভুজ, এটা একটা ত্রিভুজ। ঠিক তেমনি এই আকৃতির নাম কি বলি আমরা? মাকু শব্দের অর্থ হচ্ছে যার মাঝখানে মোটা প্রান্তে সরু। যেমন আমাদের মাছ, রুই মাছ কিরকম? মাঝখানের দিকে মোটা, প্রান্তের দিকে, মুখের দিকেও সরু, লেজের দিকেও সরু। এটাকে বলা হয় মাকু আকৃতি। আর এটা হচ্ছে নলাকার, এটাও নলাকার।
তাহলে এখানে লিখি ঐচ্ছিকটা কি, এটা হবে মাকু, এটাও নলাকার। দেন শাখা, দেখ এটাতে কোনো পাশে শাখা দেখতেছস, কারোর সাথে কেউ যুক্ত আছে? আনসার হচ্ছে না। তাহলে এটা হবে কি শাখাবিহীন, শাখা বিহীন। এরপর এটাতে আসি, এটাতে কোনো শাখা আছে? এটাতে কোনো শাখা নেই, এটাও শাখাবিহীন। আচ্ছা, এখন আসি হচ্ছে হৃৎপেশিতে। এটাতে দেখ এটার সাথে এটা কিন্তু কানেকশন আছে, অর্থাৎ শাখা আছে। তাহলে আমরা লিখবো শাখাযুক্ত। আচ্ছা, আমি 3টা বৈশিষ্ট্য পড়াই ফেলছি। হ্যাঁ, আজকে শেষ করে দিব, কিছু পার্ট বাকি থাকবে। এটা হচ্ছে তোমরা পুরা বায়োলজি শেষ করার পরে এই পার্টটা পড়তে পারবা, নাইলে আজীবন মুখস্থ করে যেতে হবে এই পার্টটা। আচ্ছা, বলে দিব এটা লাস্টে, আগে আমরা এটা শেষ করি তারপরে। এখন বলো, আমি যে তোমাদের এই 3টা বৈশিষ্ট্য পড়াইছি, আমি কি কোনো মুখস্থ কিছু করাইছি? আমাকে একটা সত্য কথা বলবি, আমি এখানে কোনো মুখস্থ কিছু বলছি? আমি জাস্ট 3টা ছবি দেখে সব। তো বায়োলজিতে কঠিন বলস বা মুখস্থ করতে বলস, সব কিছু মুখস্থ না, কিছু জিনিস অবশ্যই মুখস্থ করতে হবে। চিত্র যে 3টা পারবি, আমি প্রত্যেকটা জিনিসই দেখাবো যে চিত্র 3টা পারলে সব পারবি এখানে। ছাকা গেল, আমাদের এখন নিউক্লিয়াস পড়বো। কি পড়বো? নিউক্লিয়াসের সংখ্যা, নিউক্লিয়াস সংখ্যা। আচ্ছা দেখ, এখানে কয়টা একটা নলাকার, দেখ এটা একটা নলাকার। এখানে নিউক্লিয়াস কয়টা দেখতেছে? 1 2 3 4 5 6 এরকম এরকম যাইতে থাকবে। তাহলে নিউক্লিয়াস কয়টা? 1-এর অধিক। নিউক্লিয়াস কয়টা? 1-এর অধিক। তাহলে আমরা লিখব একাধিক। এখানে কয়টা? আচ্ছা, আমি 5 থেকে দেখাই। এখানে কয়টা? একটা, তাই না? একটা, তাহলে একটি। এখানে কয়টা? আর এখানে কনফিউশনের মধ্যে পড়ে যাইতে পারস। এটা আমরা হচ্ছে যে একদম স্পেসিফিকভাবে তোদের জানাই দিব। এটা হচ্ছে কি একটি, এখানেও একটি। আর এখানে একাধিক যেখানে লিখছি, এখানে চাইলে লিখতে পারো। এটা হচ্ছে একদম কলেজের পড়া শেষ হয়ে যাবে। আমি যে পড়াটা পড়াচ্ছি এটা তোদের বইয়ের পড়া, কিন্তু এটা কলেজেও পড়াই। তো মানে সেম পড়ায় তোমরা কলেজে গিয়ে আবার মুখস্থ করতে হয় আর কি। এটা 100-এর মতো হয়, 100-এর মতো, ঠিক আছে? দেন আর একটা এক্সট্রা পড়া পড়াবো। এক্সট্রা পড়া পড়াবো বলতে কোনো কিছু মুখস্থ করাবো না, জাস্ট বলবি আমাকে। এখানে বললাম নিউক্লিয়াসের সংখ্যা, এবার বলবো নিউক্লিয়াসের অবস্থান। 2টা হইতে পারে, 1 মাঝখানে থাকতে পারে, 2 প্রান্তে থাকতে পারে। তাহলে আমরা চিত্র দেখি। এটার ক্ষেত্রে কি এদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এখানে মানে এগুলো প্রান্ত বরাবর। তাহলে আমরা লিখব প্রান্ত বরাবর। তারপর মাকুতে আসি, একদম কেন্দ্রে, আনসার কেন্দ্রে। তারপর আমরা হৃৎপেশিতে আসছি, এটার কোনো স্পেসিফিসিটি নেই, এটাকে আমাদের ওই যে সেম কনফিউশনে পড়তে হবে, তাই আমরা হচ্ছে একদম কনফিউশনটা ক্লিয়ার করব। এটাও কেন্দ্রে দিছে, কারণ আমাদের বইয়ের ছবিটা দিয়ে এতটুকু বোঝা যায় না যেটা কেন্দ্রে নাকি পরিধির দিকে। পরিধি বলতে আসলে প্রান্ত বুঝেছি। আমি কয়টা বৈশিষ্ট্য লিখছি? 1 2 3 4 5। 5টার মধ্যে কেউ বুঝস না এমন কেউ আছে নাকি সব বুঝছস? আমার ব্রিলিয়ান্ট বাচ্চাগুলো কি সব বুঝছে কিনা দেখি। আমি কোনো কিছুই মুখস্থ করাই নাই, আমি জাস্ট ছবি দেখে দেখে কথাগুলো বলতেছি। ওকে, আমরা ডান, সবগুলো বুঝে গেছস। এরপর নিউক্লিয়াসও শেষ। তারপর হচ্ছে যে আর কি পড়াবো? কি বললা? আর একটা কি যেন বলছে শেফা, কি যেন বলছে একটু আবার বল ভাইয়া, একবার তাড়াতাড়ি, একবার সবগুলো বলি। হ্যাঁ, সবগুলো তো আবার বলবো, আমরা যে এখন শেষ করে দিচ্ছি আর কি। সংকোচন প্রসারণটা পড়ে ফেলছি। এটা হচ্ছে কি তোর
সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছাধীন বা অনিচ্ছাধীন নয়। এখন বল কোন পেশিগুলো তাড়াতাড়ি সংকোচন প্রসারণ হবে? যেগুলো আমরা করতে পারি এগুলো না, আমাদের শরীরের ভেতর আছে এগুলো। আমরা চাইলে হাতকে তাড়াতাড়ি সংকোচন করতে পারি। 11 নম্বর চ্যাপ্টার 1 তারিখ থেকে শুরু হবে। আমরা যে হাতের পেশি আমি চাইলে তাড়াতাড়ি করতে পারি, চাইলে আস্তে করতে পারি। তাহলে দ্রুত সঞ্চালন প্রসারণ করতে পারি কোনটা? এটা দ্রুত সঞ্চালন করতে পারি আমরা ঐচ্ছিক পেশি। এটা দ্রুত হয়, এগুলো দ্রুত হয় না। আর হৃৎপেশি নিয়ে দ্রুত নিয়ে কোনো কিছু লিখে নেই। এটা নিয়ে কিছু লিখে নেই। কেমিস্ট্রি ইনশাল্লাহ যার সাথে পড়াবে ওর সাথে কথা হয়েছে, ও সামনে পড়াবে। এখন কয় তারিখ থেকে আমি ক্লিয়ার করে বলে আসলে কথা দিতে চাই না আর কি। ও করাবে এতটুকু আমাকে কথা দিছে। আসুক ও কখন থেকে শুরু করে। 1 তারিখের পরে ইনশাল্লাহ শুরু করবে। কেমিস্ট্রিও পড়াবো, আমি পড়াবো না, সাইমন পড়াবে। তোদের অনেকের ইচ্ছা ওর ক্লাস করতে। এখন আমরা পড়ব ভিন্ন নাম। কি নাম? আমার মনে হয় আমি স্লো হয়ে যাচ্ছি, তোদের অন্য অন্য না, ওরা আসবে না, সাইমন পড়াবে। দেখ ভিন্ন নাম কি? যেহেতু আমি এটাকে ঐচ্ছিক পেশি বলতেছি, আমি ইচ্ছা করে চালাইতে পারি, এদেরকে বলা হয় ভোলান্টারি পেশি। কি পেশি? ইংলিশ নামটা লিখতেছি এখন, ভোলান্টারি। যেটা আমি ঐচ্ছিক পেশি না, এটা হচ্ছে ইনভোলান্টারি। ইনভোলান্টারি। কার্ডিয়াক পেশি আসলে বিশেষ ধরনের ইনভোলান্টারি। এটা আসলে কোনো নাম দিই, তুমি আসলে কার্ডিয়াকটাই নাম দাও, তুমি জাস্ট এখানে কার্ডিয়াক নাম দাও। কেন কার্ডিয়াক নাম দিচ্ছি? কেউ আউট টপিকের কথা এখন না বলাই উচিত আমার মনে হয়। এখন ক্লাসে মনোযোগ দাও। ভিন্ন নাম কেন বলছি আমি এটাকে? ভোলান্টারি এটা আমি নিজে নিজে কন্ট্রোল করতে পারি। ভোলান্টারি শব্দের অর্থ হচ্ছে কি ইচ্ছাধীন। ইনভোলান্টারি আমি চাইলেই পারি না। কার্ডিয়াকটা কি কেন বলছি? কারণ এর দেখতে কিসের মতো? দেখ দেখতে কিসের মতো? দেখতে এখানে দাগ আছে, দেখতে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজ আবার কার মতো? এজন্য বলা হয় বিশেষ ধরনের ঐচ্ছিক পেশিকে বলা হয় হৃৎপেশি। সবাই আমার সাথে বল, বিশেষ ধরনের ঐচ্ছিক পেশিকে বলা হয় হৃৎপেশি। কেন? হৃৎপেশি দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ করে অনৈচ্ছিকের মতো। এটা আমি লিখে দিব, আরও নাম দিব। আচ্ছা বল, কিছুক্ষণ আগে পড়াইছিলাম, এটা কি মিশ্রণ হবে না অমিশ্রণ হবে? এভরিওয়ান আনসার দিস। এটা কি মিশ্রণ হবে নাকি অমিশ্রণ হবে? এই যে পার্টটা, এটা কি মিশ্রণ হবে নাকি অমিশ্রণ হবে? তোমরা হারাই গেছো আমার মনে হচ্ছে, এতক্ষণ অনেক ভালো রেসপন্স করছি। অমিশ্রণ। তাহলে অন্য একটা নাম দিব, সেটা কি? অমিশ্রণ। অমিশ্রণ। এটা মিশ্রণ, এটা অমিশ্রণ। শেষ, আমার আরেকটা নাম দেওয়া শেষ, অমিশ্রণ। এখন আসি, আমি এখন জিজ্ঞেস করলাম তোকে, সেটা হচ্ছে আমাদের যে হাতের পেশিগুলো আছে এগুলো আমাদের হাড্ডির সাথে যুক্ত, তাই না? সঠিক নাকি মিথ্যা? আমাদের যে হাতের পেশিগুলো আছে এগুলো আমাদের হাড্ডির সাথে যুক্ত, এবং আমরা এগুলো চাইলে কি করতে পারি? আমরা ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারি। তো হাড্ডিকে আমরা সহজ করে বলি হচ্ছে কঙ্কাল। হাড্ডিকে আমরা বলি কি? কঙ্কাল। এই জন্য যেহেতু ঐচ্ছিক পেশিগুলো কঙ্কালের সাথে অ্যাটাচ থাকে বা যুক্ত থাকে, তাই তাকে কঙ্কাল পেশিও বলে। তাহলে কঙ্কাল কেন পেশি বলে আনসার দিতে পারবি? কারণ এই পেশি আমাদের শরীরের কঙ্কালের সাথে যুক্ত। আর আমি তো ট্রাকিয়া ক্লাস যেটা নিয়েছিলাম ওইখানে কঙ্কাল পড়াইছিলাম। একদিন কঙ্কাল নিয়ে, আসলে সরাসরি কঙ্কাল নিয়ে পড়াবো, এটার জন্য আমাদের সেট আপ দরকার আর কি। একদিন পড়াও। যারা এসএসসি 26 আসোস তারা হয়তো এসএসসিতে না পাইলেও এইচএসসিতে গিয়ে আমি কঙ্কাল দিয়ে পড়াবো, মানে বাস্তব কঙ্কাল দিয়ে। কঙ্কাল পেশি ইনভলেন্টারি যেটা, এটা হচ্ছে কি? এটা আমাদের কোথায় থাকে? এটা আমাদের শরীরের ভেতরে থাকে। এটাকে আলাদা করে আসলে কিছু নাম আমি এখানে দিব না। এরপর আসি একটা জিনিস, এখানে তো অনেক
দেন আরেকটা পয়েন্ট, দেখ একটা জিনিস নতুন একটা টার্ম সেটা তোরা জানোস না, সেটা কি আমি যে বললাম এটার সাথে এটার একটা কানেকশন আছে। এই যে কানেকশনটা এটা যখন এটার সাথে যুক্ত হবে ওখানে একটা কি তৈরি হয়, প্লেট তৈরি হয়। প্লেট তৈরি হয়, কি তৈরি হয়, প্লেট। প্লেটকে আমরা ডিস্ক বলি, ডিআইএসকে, এবং এটাকে বলা হয় ক্লাস 1 ঘন্টা আমি বলছি না ক্লাস অপ্রয়োজনীয় কথা না বলতে, ইন্টারক্যালেটেড ডিস্ক। আমার প্রশ্ন হলো ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে শুধুমাত্র যা শাখা থাকে। এখন প্রশ্ন, শাখা ছিল কার কার, শুধুমাত্র কার্ডিয়াকের, তাহলে ঐচ্ছিক পেশির কি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে? ইন্টারক্যালেটেড ডিস্ক কি বললাম, যেখানে শাখা আছে সেখানে থাকবে। এটাতে শাখা আছে সেখানে থাকবে, এটাতে কোনো শাখা নেই এটারও থাকবে না, এটাতে কোনো শাখা নেই এখানেও থাকবে না, শুধুমাত্র হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। আমি এখানে ইন্টারক্যালেটেড ডিস্ক এখানে থাকবে না, এখানেও থাকবে না, অনলি এখানে থাকবে। এবং এটা পরীক্ষায় মাস্ট আসবেই, এমসিকিউতে মাস্ট আসবে। মাস্ট বলতে মাস্ট, কোনো না কোনো বোর্ডে আসবে। এটা বোর্ড কোশ্চেন খুলে দেখ, এই কোশ্চেনটা আসছে। এরপর আমরা পড়বো হচ্ছে, বলো ক্লাস রিলেটেড কিছু থাকলে বলো। অবস্থান, এগুলো কই থাকে? আমি তো বলেই ফেললাম, আমাদের যে ঐচ্ছিক পেশি থাকে এটা কোথায় থাকে, আমাদের হাতে, আমাদের পায়ে। তাহলে এটা হচ্ছে হাতে পায়ে। তারপর অনৈচ্ছিক যেটা, সেটা তো আমাদের হাতে পায়ে থাকে না, এটা থাকা হচ্ছে আমাদের শরীরের ভেতরে। কি কোথায় বলছি, শরীরের ভেতরে। কোন জায়গায়, খাদ্য হজম করার জন্য যে পাকস্থলী, নাড়িভুঁড়ি, ওইখানে। তো এটাকে বলা হয় অভ্যন্তরীণ যন্ত্র। অভ্যন্তরীণ শব্দের অর্থ কি, ভেতরে। আমাদের শরীরের ভেতরে যত যন্ত্র আছে তার এখানে থাকে, যেমন পুষ্টিক বা খাদ্য নালী। তারপরে হৃৎপেশি তো হৃৎপিণ্ডে থাকবে, এটাকে আর কোনো কথা আছে? হৃৎপেশি হৃৎপিণ্ডে থাকবে, এটা তো আর কোনো কথা নেই। ডান। আমাদের লাস্ট আর একটা বৈশিষ্ট্য আছে, কাজ। এটা কাজটা আসলে বলেই ফেলছি, এরপর আমি কিন্তু পড়া জিজ্ঞেস করব। কাজ কি, এটা আসলে কাজ কি, এটা হচ্ছে কিছু কাজ আলাদা করে, কিছু কাজ সবগুলোতে লিখে নেই। সিকিউ এমসিকিউ আমরা আসলে ফ্রি, আচ্ছা এটা নিয়ে সিকিউ এমসিকিউ ক্লাস হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে হয় আর কি। এটা তো ওই তো সব ক্লাস তো ফ্রি হয় না, আমাদের সবগুলো ক্লাসই ফ্রি হবে, বাট সিকিউ এমসিকিউ ক্লাসগুলো সিক্রেট গ্রুপে হয়। আগামী 29 তারিখ থেকে সিকিউ এমসিকিউ ক্লাস শুরু হবে। আমরা কি কোন বইয়ে যাইতে পারি? হ্যাঁ, হৃৎপেশি হৃৎপিণ্ডে থাকে। আচ্ছা আমরা এখন বইয়ে যাই, কি বলস, বইয়ে যাব? বাকি সব কিছু বুঝছস? আমি এখন বইয়ের প্রত্যেকটা লাইন তোকে ব্যাখ্যা দিব। যারা বুঝছ না তারা মাইক অন করে কথা বলবি। ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণ সম বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। একদম ক্লিয়ার বলছি। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত, এটা বইয়ে দাগায় মুখস্থ করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস আমি লিখে কি, মাতৃকা প্রায় অনুপস্থিত, এটা আমি লিখি নাই, এটা আসলে মুখস্থ পড়া। মাতৃকা কি জিনিস কিন্তু আমরা লাস্ট ক্লাসে বুঝাইছি। মাতৃকা অনুপস্থিত, অর্থাৎ কোষের ভেতরে যে তরলটা থাকে ওইটা মনে রাখতে পারো। তারপরে যেসব টিস্যুতে আড়াআড়ি ডেরাকোটা থাকে তাদের ডেরাকোটা বেশি বলে, যাদের থাকে না তাদেরকে ডেরাবিহীন বা মিশ্রণ পেশি বলে। তারপর হচ্ছে কি, পেশিকোষ সংকোচনের প্রসারের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন ও চলন অভ্যন্তরীণ পরিবহন ঘটে। তাহলে এখানে কাজটা লিখতে হবে, সেটা কি, অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন। তাহলে সংকোচন প্রসারণের মাধ্যমে কি হয়, কাজ। আমি নোটের মধ্যে এখানে শুধুমাত্র কাজটা লিখে দিচ্ছি,
তোরা নোট করার সময় কাজটা লিখবি, কারণ এটা বাড়ির কাজ। সব কিন্তু আমি করে দিলে আর পরীক্ষাটা আমি দিতাম, সব কিছু আমি করে দিব না, আমি বুঝাই দিব। তোদের বাড়ির কাজ হচ্ছে এগুলো, যে এই কথাগুলো আমি যেগুলো বলতেছি এগুলো নোটে লিখা। নোটটা নিজেরা আবার খাতায় লিখবি। আমি নোট দিলাম, ছবি সেভ করে রাখছস, কিন্তু হবে না। নোটগুলো খাতায় আবার লিখবি। অঙ্গ সঞ্চালন, চলন ও অভ্যন্তরীণ পরিবহন ঘটাই। এরপর আমরা বললাম অবস্থান ঘটানো কাজের ভিত্তিতে পেশি 3 প্রকার। শেষ। ঐচ্ছিক পেশিকে আমরা কি নাম দিছি? ডেরাকোটা পেশি। কেন? ঐচ্ছিক পেশিতে কি থাকে? দাগ থাকে। তাহলে ঐচ্ছিক পেশিকে আমরা আরেকটা নাম দিই। তাহলে আসলে নাম দেওয়ার কিছুই নেই, কিন্তু সব কিছু আমি বলে ফেলছি। ডেরাকোটা, এটা ডেরাবিহীন, এটাও ডেরাকোটা, এটা লেখার দরকার নেই আজবিক ইয়া নিয়ে। কি কি বলছি এটাকে? ঐচ্ছিক, ডেরাকোটা। ইচ্ছা অনুযায়ী সংকোচন প্রসারণ হয়। কোষগুলো নলাকার, শাখাবিহীন, আড়াআড়ি ডেরাযুক্ত। এদের সাধারণত একাধিক নিউক্লিয়াস থাকে। দ্রুত সংকুচিত এবং প্রসারিত হয়। অস্থির সাথে সংলগ্ন থাকে, এদেরকে কঙ্কাল পেশি বলে। উদাহরণ মানুষের হাত এবং পায়ের পেশি। একটা সিঙ্গেল লাইন বাদ গেছে দেখি বলতো আমাকে, যেটা তুই পারস নাই। আমি তো না, তোরাই পারছিস সব কিছু। সব কিছু কিন্তু তোরাই অ্যান্সার দিয়েছিস, আমি কিছু বলি না, আমি জাস্ট প্রশ্ন জিজ্ঞেস করছি। তো পড়াশোনা করতে হবে এভাবে, যে পড়াশোনা করার নিয়মটাই জানতে হবে। এমনি বসে মুখস্থ করা শুরু করে দিছি তাহলে তো হবে না। বইয়ে ছবি সব কিছু, বইটা তো এমনি লিখে নেয় স্যাররা, বইয়ে সুন্দর করে লিখছে, কিন্তু আমাদের স্যার এভাবে বোঝায় না। মুখের ব্যাপারটা আবার একটু বলবেন। মাকুর ব্যাপারটা, আচ্ছা। মাকু বলতে বোঝায় কোনো একটা জিনিস যখন এরকম দেখতে হয়, মানে কোনো একটা জিনিস যদি দেখতে এরকমই হয়, যার মাঝখানে মোটা প্রান্তের দিকে চিকন, তাকে মাকু বলি। যেমন সহজ ভাষায় আমি বললাম রুই মাছ। রুই মাছ কীরকম? মুখের দিকে চিকন, লেজের দিকে চিকন, কিন্তু মাঝখানে মোটা। আবার ধান বীজ, ধানের বীজ একদম সিম্পল এক্সাম্পল, ধানের বীজ। ধানের বীজ কি? প্রান্তের দিকে চিকন, মাঝখানে মোটা। এটা একটা ধানের বীজের মতো না? এই এক স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে মাকু। আমরা যেমন চতুর্ভুজ বলি, ত্রিভুজ বলি, ট্রাপিজিয়াম বলি, ঠিক একইভাবে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে মাকু। সবার ঐচ্ছিক পেশি ক্লিয়ার? আমি জাস্ট শুনতে চাই যে সবার ঐচ্ছিক পেশি ক্লিয়ার, কারণ আমার সময় কম। আমার 9:30টার মধ্যে ক্লাস শেষ করতে হবে। এর মধ্যে শেষ না হলে আসলে অফ করে দিতে হবে ক্লাস। ক্লিয়ার? বাকিরা কি ক্লিয়ার না? ইয়েস স্যার, ইয়েস স্যার। 5 জন। আরগুলো কই? আরগুলো কই? ক্লিয়ার, 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 ক্লিয়ার। ওয়াফি চৌধুরী, তুমি ক্লিয়ার? ঘুমাই গেছে। এত সুন্দর ক্লাস নিচ্ছি, তাও যদি ঘুমাই যাই। আসলে ঘুমাই যাওয়ার কারণও আছে, আমি তো তোর ফেস দেখাইতে পারতেছি না, খালি বই ছবি একটা দেখাই বসে আছি। ক্লাস ইন্টারেক্টিভ করার একটাই উপায় হচ্ছে তাই সরাসরি ক্লাস নেওয়া। আমি তো এখন পারতেছি না, বাট সামনে আমরা সেট আপ করে ফেলবো সরাসরি হোয়াইট বোর্ডে। মানে দুইটা সিস্টেমই থাকবে। আমরা যখন হোয়াইট বোর্ড দরকার পড়বো হোয়াইট বোর্ডে ক্লাস করবো, যখন আমাকে ছবি দেখাইতে হবে আমি ট্যাবে শিফট করবো। দুইটাই একসাথে চলবে আর কি। অনিচ্ছিক, অনিচ্ছিক কি? অনিচ্ছিক হচ্ছে প্রথমত এটা হচ্ছে মিশ্রণ পেশি। কেন? কারণ এখানে কোনো ডেরাকোটা দাগ নাই। এই পেশি সংকোচন প্রসারণ আমাদের ইচ্ছাধীন নয়। এগুলো মাকু আকৃতির, এদের গায়ে কোনো দাগ থাকে না। এগুলোকে মিশ্রণ পেশি বলে। কোথায় থাকে? আমাদের শরীরের ভেতরের যন্ত্রে। কি কি আছে আমাদের শরীরের ভেতরে? রক্তনালী, পৌষ্টিক নালী ইত্যাদি। তাহলে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, রক্তনালীও লিখে ফেলি তাইলে। পৌষ্টিক নালী বলতে বোঝায় আমরা যে মুখ দিয়ে খাবার খাই এবং পায়ু দিয়ে খাবারটা বের হয় মল হিসেবে, ওই মুখ থেকে পায়ু পর্যন্ত যে লম্বা নালীটা আছে তাকে বলা হয় পৌষ্টিক নালী। GIT গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এইটা হচ্ছে পৌষ্টিক নালী। এই মুখ থেকে একদম এই পাকস্থলী এর নাড়িভুড়ি সব মিলাই একদম পায়ু পর্যন্ত যে নালীটা, এটাকে আমরা বলি পৌষ্টিক নালী। পৌষ্টিক শব্দটা হচ্ছে পুষ্টি। পুষ্টি মানে কি? খাওয়া দাওয়া নিয়ে কথাবার্তা। তাহলে কোথায় কোথায় রক্তনালী, পৌষ্টিক নালী?
আপনি কি জিআইটি লিখছেন? আমি মনে করছি আপনি আমাদের জন্য গিফট গিফট দেখাচ্ছেন। গিফট তো দিব, অবশ্যই গিফট দিব। সামনের মাস থেকে সবার জন্য গিফট থাকবে ইনশাল্লাহ। আমরা আস্তে আস্তে যখন বড় হব তখন সবার জন্য গিফট থাকবে। তারপর আমাদের প্ল্যান আছে সবার জন্য টি শার্ট বানানোর, আস্তে আস্তে সব হবে। কার্ডিয়াক পেশি কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর কি। কার্ডিয়াক পেশি আমাদের, এটা কি শেষ? এটা কি কাজ করে এখন? হজমের কাজ করে। আর অন্ত্রের ক্রমসংকোচন শব্দটা বুঝাইছে কি? ক্রম শব্দের অর্থ কি? আওয়াজ কি ছোট? আচ্ছা, ক্রম শব্দের অর্থ কি? ক্রমান্বয়ে বলতে বুঝে একটার পর একটা ঘটনা ঘটে। কেমন ঘটে? এই যে প্রথমে হচ্ছে এই জায়গায় সংকোচন হয়েছে, পরে আবার এই জায়গায় সংকোচন হবে, এরপর এই জায়গায় সংকোচন হবে। তাহলে একটার পর একটা কাজগুলোকে বলা হয় ক্রম। আর সংকোচন বলতে কি? আস্তে আস্তে। সংকোচন বলতে বুঝেছি কি? ক্রমসংকোচন বলতে কি? একটার পর একটা, আস্তে 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 আস্তে। তা আমি তো তোদের বলেই দিছি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী মানে যেখানে খাদ্য নিয়ে কথাবার্তা। তাহলে আমি যদি তোকে জিজ্ঞেস করি খাদ্য হজম কোন পেশির কাজ, সবাই আনসার দিতে পারবি? আমি কিন্তু এগুলো নোটে লিখবো না, কারণ তোদের টেস্ট করবো আমি। তো খাদ্য হজম বললে বলবি পৌষ্টিক নালী। পৌষ্টিক নালী কোন পেশি? আমি কি পৌষ্টিক নালী নিজে কন্ট্রোল করতে পারি? আমি চাইলে পাকস্থলে নিজে কন্ট্রোল করতে পারি না, এই জন্য এটাকে বলবো অনিচ্ছিক পেশি। এরপর আসি কার্ডিয়াক পেশি বা হৃদপেশি। এটি বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। এটাকে চাইলে বিশেষ ধরনের অনিচ্ছিক বলতে পারোস, বিশেষ ধরনের ঐচ্ছিক বলতে পারোস। এটা একটু মাস্ট মুখস্থ করতে হবে। কার্ডিয়াক পেশি কি? বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। তাহলে আমি এখানে লিখলাম বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। কেন বিশেষ ধরনের অনিচ্ছিক? আগেই বলছি, বিশেষ ধরনের অনিচ্ছিক পেশি। আমার মনে হয় না আমি স্নায়ু পড়াইতে পারবো আজকে। কেন? কারণ কোষগুলো নলাকার, ঐচ্ছিক পেশির মতো, শাখান্বিত, আড়াআড়ি দাগযুক্ত, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, কিন্তু সংকোচন প্রসারণ আবার আমরা করতে পারি না। তাহলে কি কথা? দেখতে জিনিসটা দেখতে কার মতো? দেখতে ঐচ্ছিকের মতো, বাট কাজ করে কার মতো? অনুচ্ছিকের মতো। সবাই বল, সবাই লিখ। হৃদপেশি দেখতে ঐচ্ছিকের মতো, কাজ করে অনুচ্ছিকের মতো। সবাই লিখে লেখাটা। হৃদপেশি দেখতে ঐচ্ছিকের মতো, কাজ করে অনুচ্ছিকের মতো। খাতায় লিখ, যদি মুখে এখানে লিখতে কষ্ট হয় খাতায় লিখে বলছে ভাই আমি লিখছি, জাস্ট ডান লিখবি। আমি লিখাইতে চাচ্ছি তোদেরকে যে হৃদপেশি দেখতে ঐচ্ছিকের মতো, কাজ করে অনিচ্ছিকের মতো। আর তো দেখতে ঐচ্ছিকের মতো, কিন্তু আমি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারি না, এজন্য কাজ হচ্ছে অনিচ্ছিকের মতো। বারবার বলার কারণ হচ্ছে যাতে পড়াটা তোর মাথায় মুখস্থ হয়ে যায়। পড়ালেখার অনেক সিস্টেম আছে, একটা সিস্টেম বলি আর কি। লিখতে সময়, পড়ার সময় লিখে লিখে পড়ার চেষ্টা করবি, বড় বড় করে পড়ার চেষ্টা করবি, তাহলে পড়াগুলো বেশি মনে থাকবে। তাহলে দেখতে কার মতো? লিখে বললে ভালো হবে। আচ্ছা আমি লিখে দিতাম, তোদেরকে কাজ দিছি যাতে তোরা করস, তোরা আমাকে লিখাচ্ছস। আল্লাহ। আচ্ছা আমি লিখতেছি, যা। হৃদ পেশি, ডান লিখছে সবাই। হৃদপেশি দেখতে ঐচ্ছিকের মতো, কিন্তু কাজ করে অনৈচ্ছিকের মতো। হ্যাঁ, ডান সবাই লেখা শেষ। তারপরে একটার একসাথে যুক্ত থাকে। এগুলো আমাদের হৃৎপিণ্ড কি শুরুর দিকে মাথার দিকে একবার সংকোচন প্রসারণ, পিছনের দিকে একবার সংকোচন প্রসারণ, এরকম হয় নাকি? একদম আমরা কীরকম শব্দ শুনি? দুবদুব দুবদুব, সব একসাথে শব্দ হয়, মানে সব পেশি একসাথে সংকোচন প্রসারণ করে। আমি কীরকম? আমি হাতের পেশির আঙ্গুল সংকোচন প্রসারণ করলাম, কিন্তু আমি হাতের কবজি সংকোচন প্রসারণ করি নাই। এগুলো চাইলে আমি কি করতে পারতেছি? হাতের অর্ধেক পেশি সংকোচন করতেছি, বাকি অর্ধেক আমি চাইলেই ওদেরকে বসায় রাখতে পারতেছি। হৃৎপিণ্ড কিন্তু এরকম পারে না। হৃৎপিণ্ড সব একসাথে হইতে হবে। অর্ধেক হইল বাকি অর্ধেক হইল না, তাহলে তো হবে না। সংকোচন প্রসারণ একসাথে হবে, এজন্য বলছে এরা সম্মিলিতভাবে সংকুচিত প্রসারিত হয়। মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত
এটা আজীবন কাজ করতে থাকে। কোনো দিন কি হৃৎপিণ্ড অফ হবে? হৃৎপিণ্ড অফ হইলে তো আমরা মারা যাব। তো মানব ভ্রূণ সৃষ্টির কোনো একটা সপ্তাহে, এই সপ্তাহটা তোর দরকার নেই, মানে মানব ভ্রূণ তো আজকে পড়াইছি, মানব ভ্রূণ বলতে মায়ের পেটের মধ্যে আমাদের অবস্থানটাকে আমরা ভ্রূণ বলি। তো ওইটাতে শুরুর দিকে কোনো হৃৎপিণ্ড থাকে না, কিন্তু কোনো একটা সময় হৃৎপিণ্ডটা সৃষ্টি হয়, সংকোচন প্রসারণ যে শুরু হয় এটা মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে, আজীবন চলতে থাকে। এই কথাটা এখানে লিখছে, এটা কোনো কঠিন কথা না। এটা আবার বলি, মানব ভ্রূণ সৃষ্টির একটি বিশেষ পর্যায়ে মৃত্যুর পূর্ব পর্যন্ত এটি একটা নির্দিষ্ট গতিতে, আবার নির্দিষ্ট গতিতে, যদি বেশি গতি হয়ে যায় তখন আমরা বলি কি প্রেশার বাড়ি গেছে গা, যখন কমে যায় তখন আমরা বলি প্রেশার কমে গেছে। তাহলে একটা নির্দিষ্ট গতি থাকবে, একটা নির্দিষ্ট গতি থাকবে। আচ্ছা, আমরা স্নায়ু টিস্যু যতটুকু পারি ততটুকু বলি। আমি জাস্ট স্নায়ু টিস্যুর ছবিটা দেখাবো, তারপর দেখাই যতটুকু সময় আছে, 15 মিনিট সময় আছে, আমি শেষ করে দিব। দেখ, স্নায়ু টিস্যু বলতে বুঝেছে আমাদের দেহে যে আমরা একটা মশা কামড়াইলো, মশা মানে আমাদের দেহের তারের কথা চিন্তা কর, আমার দেহে একটা মশা কামড়াইলো, আমি ওইখানে গিয়ে একটা থাপ্পড় দিলাম, বা আমার পেছনে একটা কেউ গুথা দিল, আমি তো চোখে দেখিনি কিন্তু আমি হঠাৎ করে লাফাই উঠলাম, আমার চোখের সামনে হঠাৎ করে কেউ একটা আঙ্গুল নিয়ে আসলো, আমি হঠাৎ করে চোখ বন্ধ করলাম, আবার আমার হাতটা কেউ আগুনের সংস্পর্শে নিয়ে গেল, তখন আমার হাতটা আমি সরাই ফেললাম। এই যে আমি চোখে দেখতেছি না কিন্তু আমি কাজগুলো করতেছি। কেন করতেছি? কোনো না কোনো জিনিস আমার ব্রেনে এই সিগন্যালটা পাঠাচ্ছে। তো এরা কাটা পাড়ায়, এরা আমাদের দেহে কিছু তার থাকে, এই তারগুলোর নাম হচ্ছে নিউরন। তারের মতো বললাম আর কি, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, এই জিনিসগুলোর নাম হচ্ছে নিউরন বলে। তাহলে স্নায়ু, আমরা যেমন বলছিলাম আমাদের দেহের একক হচ্ছে যেমন কোষ, ঠিক তেমনি আমাদের স্নায়ুটি তন্ত্রের একক হচ্ছে যে নিউরন। আমাদের পুরা দেহ যেমন এক একটা কোষ দিয়ে গঠিত হয়, ঠিক একইভাবে নিউরন স্নায়ু টিস্যুর গঠন করে। আমাদের স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত। এই সম্পর্কে আমরা দশম অধ্যায়ে আরও বিস্তারিত জানব, কিন্তু এসএসসি তুমি জানবে না। এটা কি করে? এটা পরিবেশ থেকে উদ্দীপনা। উদ্দীপনা বলতে কি বুঝাইলাম? ওই যে কেউ তোকে গুথা দিল, এটা একটা উদ্দীপনা। যেমন তাপ, স্পর্শ, চাপ, সুন্দরভাবে বুঝে ফেলছি আমি। উদ্দীপনা কি কি হইতে পারে? উদ্দীপনা হইতে পারে কেউ তোর হাতে আগুন লাগাই দিচ্ছে, কেউ তোকে স্পর্শ করছে, কেউ তোকে চাপ দিছে তোর হাতে। তাহলে তুই কী করবি? একটা সিগন্যাল আমাদের মাথায় যাবে, মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে সেটাকে অ্যানালাইসিস করবে যে কী করতে হবে, আমার হাতটাকে আমি সরাই ফেলবো নাকি উপরের দিকে নিয়ে যাব, নাকি আমি হাত দিয়ে ওকে থাপ্পড় দিব, সব কিছু সিদ্ধান্ত নিবে। এখন আমার একটা আদর্শ নিউরনের গঠন পড়বে। একটা আদর্শ নিউরনের দুইটা জিনিস থাকে। কি কি? একটা আদর্শ নিউরনের দুইটা জিনিস থাকে। এই পুরা অ্যাক্সন এবং ডেনড্রাইট। নো, নিউরনের দেহকোষ প্রলম্বিত অংশ। একটা থাকে দেহকোষ, একটা হচ্ছে প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশ আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্সন, একটা হচ্ছে ডেনড্রন অথবা ডেনড্রাইট। তাহলে আমরা এখন এখানে আসি। এই যে এই জায়গাটার নাম হচ্ছে কোষ দেহ। আমার দেহ আছে, নিউরন একটা কোষ, নিউরন একটা কোষ, তারও একটা দেহ থাকবে, এটাকে দেহ বলে। আর প্রলম্বিত অংশ বলতে বুঝেছি দেহ থেকে যে এরকম লম্বা 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 জিনিসগুলো তৈরি হয় তাকে আমরা বলি প্রলম্বিত অংশ। এখন এগুলো দুই প্রকার। এই লম্বা জিনিসটা যেটা থাকবে এটাকে বলা হয় অ্যাক্সন, আর ছোটো ছোটো যেগুলো থাকবে এগুলোকে বলা হয় যখন একদম শুরু হয়, যেমন এটার নাম হচ্ছে ডেনড্রন। আর ডেনড্রন থেকে যখন আবার শুরু হবে তখন তাকে বলা হয় ডেনড্রাইট। অর্থাৎ ডেনড্রনের শাখাকে বলা হয় ডেনড্রাইট। গাছের যেমন শাখা থাকে ঠিক তেমনি শাখার কথা বলছি। তাহলে কী কী থাকে আমরা বলি। একটা আদর্শ নিউরনের তিনটে অংশ থাকে। আচ্ছা, এখানে তিনটা বলছে, তাহলে তোরা তিনটা হিসাব করবে। এটা আমরা পড়ি হচ্ছে যে দুইটা, আমি তাহলে এখানে মুছে দিচ্ছি। তিনটা পড়িস তোরা, যেহেতু বইয়ে যেটা লিখছে আর কি। আমরা দুইটাই পড়ি, মানে হায়ার লেভেলে দুইটা থেকে ভাগ করে। তিনটা কী কী? কোষদেহ, ডেনড্রাইট, অ্যাক্সন। এটা দেখতে কিসের মতো? এটা দেখতে বহুভুজ আকৃতির এবং নিউক্লিয়াস থাকে। কি থাকে? নিউক্লিয়াস অবশ্যই, যেহেতু কোষ তার নিউক্লিয়াস থাকবে। কোষের নিউক্লিয়াসের পাশাপাশি আমরা কি জানি? সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকবে, গলগি বডি থাকবে, রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। কিন্তু মেইন প্রশ্ন, একটা প্রশ্ন পরীক্ষায় মাস্ট করবেই, নিউরনে কোনটা থাকে না? আনসার হচ্ছে নিউরনে সেন্ট্রিওল থাকে না। আমি কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিলাম যে এই কোশ্চেনটা করবে।
নিউরনে কোনটি থাকে না? আনসার, নিউরনে সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকায় সে কোষ বিভাজন করতে পারে না। এখন প্রশ্ন হলো ভাই, যদি সেন্ট্রিওলটা আল্লাহ দিত তাইলে কি হইতো? কোষ বিভাজন হইলে দোষ কি ছিল? কারণ নিউরন হচ্ছে যে আমাদের মেমোরি সেল। আমি যত কিছু জীবনে শিখি সব কিছু হচ্ছে যে ওইখানের মধ্যে জমা থাকে। এখন আমি যদি ওইটাকে ভেঙে আরেকটা নতুন তৈরি করি, তা আমি পারবো? আমার স্মৃতিগুলো কি আর জমা থাকবে? আমি যদি একটা মেমোরিকে ভেঙে ফেলি, ওইখানের মধ্যে আমার যে জিনিসগুলো আমি জমা রাখছি এগুলো কি আর থাকবে? ঠিক একইভাবে নিউরন যদি আমি বিভাজিত করে ফেলি, আমার যে সারা জীবন শিখলাম এগুলো তো বিভাজিত হয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন সবাইকে করি, এটা হচ্ছে যে তোদের বাড়ির কাজ কি, আমাকে আনসারটা দিতে পারোস। যদি নিউরন বিভাজিত না হয় তাহলে ছোটোবেলায় আমাদের মাথাটা ছোট ছিল, বড় হয়ে আমাদের মাথাটা বড় হয়েছে। এটা আমি একটা ক্লাসে বলছিলাম, একটা ক্লাসে আনসারটা দিছিলাম যে ছোটোবেলায় আমাদের মাথাটা তো ছোটো থাকে, বড় হয়ে আমাদের মাথাটা বড় হয়। তাহলে কেন হয়? এটার আনসার তোরা নিজেরা পারলে গ্রুপে পোস্ট করবি, যে আনসারটা আমাদের ফেসবুক গ্রুপে। আর ড্যান্ড্রন থেকে যে শাখা বের হয় তাকে আমরা বলছিলাম ড্যান্ড্রাইট। পড়াইছি এটা ড্যান্ড্রাইট কাকে বলে এগুলো আসবে। এটা একাধিক হইতে পারে। আচ্ছা, লাস্ট পড়া, এখান থেকে এগুলো পড়ে নিবি যে স্মৃতি সংরক্ষণ করা সহ বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, এদের সমন্বয় সাধন করা। মানে সমন্বয় কি? আমি পড়ে যাচ্ছি তখন আমার হাত কি পা কি কোন দিকে কাজ করবে সব কিছু একসাথে কাজ করে। আমি যখন পড়ে যেতে চাচ্ছি তখন আমার শরীর কিন্তু শুধুমাত্র পা কাজ করে না, আমার মস্তিষ্ক কাজ করে, ধর আমার হাত কাজ করতেছে। তো সমন্বয় করা, সমন্বয়ক বলে না? সমন্বয়ক বলতে কি? যারা পুরা আন্দোলনটা কি করছে, কন্ট্রোল করছে, পুরো আন্দোলনটাকে একসাথে কাজ করে, যে কোন দিকে কি হবে, কোন জায়গায় মিছিল হবে, কোন জায়গায় মিটিং হবে, কোন জায়গায় কেউ যাবে না, এই যে সমন্বয় করা। ঠিক তেমনি আমাদের কখন কোনটা দরকার পড়বে, কখন আমি ঘুমাবো, কখন আমি তোর খাদ্যটা হজম করবো, এগুলো সব কিছু হচ্ছে কি সে কন্ট্রোল করতেছে। এখন এখানে একটা কথা বলছে সিন্যাপস। সিন্যাপস বলতে আসলে কি বোঝায়? যখন দুইটা নিউরন একসাথে হয় তখন তার মাঝখানে যে সংযোগ সৃষ্টি হয় এটাকে বলা হয় সিন্যাপস। আজকের পড়া শেষ। লাস্ট একটা মিথ, মানে আমাদের দেশে প্রচলিত একটা কথা যে আইনস্টাইনের পুরা মেমোরি ইউজ করা হয় নাই। বলে না যে আইনস্টাইনের মাত্র 10% ইউজ করতে পারে, সারগুলো ইউজ করতে পারে নাই। এটা আসলে ভুল। প্রিয়তে এতক্ষণ পর আসছে না, তোমার জন্য নয়, এটার আগে ক্লাস রাখছি। আচ্ছা, আমাদের মস্তিষ্ক যদি আমি আঁকি, আচ্ছা এখানে আঁকি না, এখানে দেখাই। লোব অফ ব্রেইন বায়া সিক্রেট। আচ্ছা, ক্লাস শেষে আমাকে মেসেজ দিও, আগে পড়াটা শিখে নাও না তুমি। লোব অফ ব্রেইন। এখন তো ক্লাস যদি আমার, বললাম না আমার টাইম লিমিটেড, 9:30টার মধ্যে ক্লাসটা শেষ না করলে লাইব্রেরি অফ করে দিবে, তখন আমি বন্ধ হয়ে যাবো এখানে। ওয়ালাইকুম আসসালাম। দেখ, এটা একটা ব্রেইন, আমাদের মস্তিষ্ক। এটা কিন্তু আমি কতগুলো কালারিং দেখাইলাম। এটাকে বলে ফ্রন্টাল লোব, এটাকে বলে প্যারাটাল। তো জানতে হবে না, এগুলো কিছু অংশ। তো আমরা যে দেখি এই অংশ দিয়ে, আমরা যে পড়াশোনা করি, আমরা যে শুনি তখন এই অংশটা দিয়ে, আমরা মানে আমাদের দেখার কাজ করে ব্রেনের এই অংশটা, আমাদের শোনার কাজ করে এই অংশটা, আমাদের যে ম্যাথ করি সেটা কাজ করে অন্যটা, আমরা যে গান শুনি তখন কাজ করে অন্যটা, মানে এক একজনের এক এক। তো পুরো ব্রেনটাই কাজ করে। কেউ যদি বলে যে না ভাই আমার এখানে 10% কাজ করছে, তাহলে বাকিটা খালি, এমন কিছু না। এটা একটা পুরো একটা স্কুলের মতো। একটা স্কুলে যেমন গণিত টিচার থাকবে, ধর্ম টিচার থাকবে, বাংলা টিচার থাকবে, ঠিক ব্রেনেও সেম ভাগ করা, যে কে কথা শুনবে, কেউ কাজ করবে, কে ম্যাথ করবে, কে দেখতে সাহায্য করবে, সব কিছু হচ্ছে নির্দিষ্ট করা। তো এই জন্য এখানে একটা মিথ আমরা যেটা আসলে বলে আসছে যে প্রকৃতপক্ষে 10% ব্যবহার করে, এটা আসলে মিথ্যা। আমরা পুরাটাই কি করি, ব্যবহার করতে পারি। হয়তো এমন করতে না পারি যে আমি অ্যাট এ টাইম সব ইউজ করতে না পারি। যেমন আমি যখন দেখতেছি তখন আমি কি চাইলে কি করতে পারবো, ম্যাথ করতে পারবো। আমি যখন শুনতেছি তখন আমি চাইলে কি মানে সব কিছু একসাথে করা যাবে না। আমি গানও শুনতেছি, ম্যাথও করতেছি, আবার সৃজনশীল কাজও করতেছি, সব তো একসাথে করা যায় না। এই জন্য এই কথাটা লিখছে যে কি সব অংশ কখনো আমরা কোনোভাবে ব্যবহার করে থাকি, আবার কখনো পারি না। কোনো সীমা নেই। বিবর্তন এগুলো লাগবে না। বিবর্তন জিনিসটা হচ্ছে যে মানে আমরা যে বলি না আমাদের বাঁদর থেকে আসছে, এটা ধর্মীয় দিক থেকে আর বিজ্ঞানের দিক থেকে একটু পার্থক্য, তাই এটা নিয়ে এখানে কথা বলা উচিত না। এখন আমাদের এই অধ্যায়টা এতটুকু পর্যন্ত শেষ হলো। তাহলে ভাই এগুলো কি পড়াবেন না? অঙ্গতন্ত্র এটা কেন পড়াবো না? কারণ পরিপাকতন্ত্র তো আলাদা একটা চ্যাপ্টার,
শ্বসনতন্ত্র আলাদা একটা চ্যাপ্টার, স্নায়ুতন্ত্র আলাদা একটা চ্যাপ্টার, রেচনতন্ত্র আলাদা একটা চ্যাপ্টার। তো তুই যদি ওই চ্যাপ্টারগুলি না পড়স, এখানে এসে পড়ে লাভ আছে? এখানে নাসা গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস এগুলো চিনোস না, তাহলে তুই এগুলো পড়ে লাভ আছে এখানে? এগুলো যারা এসএসসি মরিচিকা পড়ে গেলে কি করতে হয়, কি মরিচিকা কি পারে? আচ্ছা হ্যাঁ ভাই, এই চ্যাপ্টারটা কি শেষ? এটা আজকে শেষ, এতটুকুর মধ্যে এটা শেষ। সিক্রেট গ্রুপে হচ্ছে 29 তারিখ থেকে সিকিউ এমসিকিউ সলভ ক্লাস, এই অধ্যায়ের পুরো সিকিউ এমসিকিউ সলভ করে আমাদের তো এগুলো সব পড়তে হবে। এটা এখন তো পড়তে হবে না, আমরা যদি ভাই অনুবীক্ষণ তো স্কুল থেকে দেখতে হবে। এই পার্টটা আমি বলি, এই যে লাস্টের পার্টটা, আমার কথা তো বিশ্বাস করতে হবে, তাই না? আমি যদি এখন তোদের এগুলো পড়াই, তোদের মাথা চলে যাবে। আমি যদি তোদের প্রজননতন্ত্র পড়াই আসি, আমি যদি কাল কোনো ক্লাস হবে না, পরশু থেকে ক্লাস হবে আবার, আমরা বলে দিব ড্যামেজ হলে কি করতে হয়। মাথা দেখ, আমরা বলি না প্যারালাইসিস, একটা সুন্দর কথা বলি, আমি যেহেতু ডাক্তারি কথা বলি, অনেকে প্যারালাইসিস বলে না। প্যারালাইসিস মানে কি? সে দেখবি তার কোনো হাত একটা চালাইতে পারে না, বা সে শুনতে পারে না, বা সে হাঁটতে পারে না। কেন হয়? কারণ আমাদের ব্রেনের ধর এই জায়গায় তার ড্যামেজ হয়েছে। তো এই জায়গায় যদি ড্যামেজ হয়, আমি লাল কালি দিয়ে দেখাই, তোর এই জায়গায় তার নষ্ট হয়ে গেছে। তো এই জায়গায় হয়তো তার কি শুনতে সাহায্য করতো, সে আঘাত শুনতে পারবে না। ধর কোনো কারণে স্যার এই জায়গায় ড্যামেজ হয়ে গেল, এখন এই জায়গাটা তার হাতটা কন্ট্রোল করতো। যদি এই জায়গায় নষ্ট হয়ে যায়, তখন আর হাত কন্ট্রোল করতে পারে না। এটাকে আমরা প্যারালাইসিস বলি, বুঝছস? প্যারালাইসিস কেন বলে? আর যখন পুরা ব্রেনটাই নষ্ট হয়ে গেছে কিন্তু ভাইয়া, হ্যাঁ আপনি মানে অঙ্গতন্ত্রকে তো পড়াইতে লাগবে আমাদের। এটা পড়াবো, এটা যখন আমি বলি যে এখানে কই জানে ডিউডেনাম, জেজোনাম, ইলিয়াম, এগুলো যদি আমাদের পৌষ্টিক নালীর সম্পর্কে একটা ধারণা দিতে হবে। আমি একদিনে পরিপাকতন্ত্র ধারণা দিতে হবে। তো আমি চাইলে একদিনে এই ক্লাসটা আরও নিতে থাকি, এই ক্লাসটা আরও একটা ক্লাস, 2টা 3টা 4টা আরও 6-7টা ক্লাস নিতে হবে। তো এটা হচ্ছে আমরা ফাঁকে নিব। তা আমাদের তো আবার সামনে তো মেইন হচ্ছে কি, টেস্ট পরীক্ষাটাও পাস করতে হবে, তাই না? টেস্ট পরীক্ষা তো এই চ্যাপ্টারটা নাই। আমি যেভাবে পড়াচ্ছি তুই এভাবে পড়, আমার উপর বিশ্বাস রাখ। আমি যেহেতু বলছি ভাই আমার উপর বিশ্বাস রাখবি, আমি পড়াই দিব। এখন যদি তুই মনে কর যে না ভাই এটা তো এখনই পড়তে হবে, তাহলে হবে না। হ্যাঁ, এই চ্যাপ্টারটা পুরা এখন ইউটিউবে পাবা, পুরা বলতে এই পার্টটা ছাড়া, অনুবীক্ষণ আর পরিপাকতন্ত্র এগুলো ছাড়া। ক্লাস 9-10-এর জন্য এটা পড়ার দরকারই নেই, ক্লাস 9-এর জন্য এগুলো পড়ার দরকারই নেই, কারণ ওদের পরিপাক নিয়ে একটা পুরো চ্যাপ্টার। তো যে পুরা চ্যাপ্টার পড়ছে এই জন্য কি 2 লাইন পড়ার দরকার আছে? তুমি পাকস্থলী চিনো না, ডিউডেনাম চিনো না, ইলিয়াম চিনো না, তুমি এখানে এগুলো এসে মুখস্থ করলে হবে? এই জন্য বলতেছি আমার উপর বিশ্বাস রাখ। আর যারা পারস, হয়তো তারা ক্লাস 9-এর জন্য যখন ক্লাস স্টার্ট করবে তখন ক্লাসগুলো দেখতে পারস, জাস্ট দেখার জন্য, মানে বসছস ক্লাসগুলো দেখছস ফ্রি টাইমে, তখন হবে কি তোর শর্ট সিলেবাসের বাইরে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। এখন বল সবাই বুঝছস কিনা আমার পড়া, আজকের পড়া? আমাদের সময় শেষ। শুধু উদ্ভিদ না, প্রাণী নিয়ে তো শুরু হবে। অল ক্লিয়ার? আসুস কয়জন? আসুস তো?